আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি যে বিষয়ে কথা বলবো সেটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ, এই বিষয়ে কথা বলার জন্য আগে আমার কিছু কথা বলতে হবে, তা না হলে বুঝতে পারবেন না। হোমিও চিকিৎসা আবিষ্কারক ডক্টর ক্রিশ্চিয়ান হ্যানিম্যান ছিলেন একজন অ্যালোপ্যাথিক ডাক্তার। কারণ তিনি দেখলেন যে অ্যালোপ্যাথিতে পরিপূর্ণ চিকিৎসা হয় না, একই রোগ বারবার ফিরে আসে এবং রোগগুলো চাপা পড়ে থাকে। যখন ওষুধ খায় তখন রোগ ভালো থাকে, যখন ওষুধ খাওয়া ছেড়ে দেয় তখন আবার রোগগুলো পুনরায় দেখা দেয়। সেজন্য সে অ্যালোপ্যাথি চিকিৎসা বাদ দিয়ে হোমিও চিকিৎসায় আসলেন। হোমিও তিনি আবিষ্কার করলেন এবং এই আবিষ্কার করার পরেও তিনি যখন চিকিৎসা করতে শুরু করলেন তখন দেখলেন যে অ্যালোপ্যাথির মতো আবারও কিছু কিছু রোগ লক্ষণ পুনরায় ফিরে আসে। বারবার সেই একই রোগ ফিরে আসার কারণে তিনি চিন্তিত হলেন যে কিভাবে এই রোগগুলিকে চিরতরে অপসারণ করা যায়। তাই তিনি গবেষণা শুরু করলেন মানুষকে নিয়ে। পর তিনি দেখলেন যে মানুষকে আলাদা আলাদা একটি শ্রেণীতে ভাগ করা যায়, কারণ প্রতিটি মানুষ কিন্তু একই রকম নয়। কেউ খাটো, কেউ লম্বা, কেউ ফর্সা, কেউ কালো, কেউ সুন্দর, কেউ অসুন্দর। কারো চুল ঘন, কারো চুল পাতলা, কারো ঠোঁট মোটা, কারো ঠোঁট চিকন, কারো চোখ সুন্দর, কারো চোখ গর্তের ভিতরে, কারো গায়ের পশম পরিপূর্ণ, কারো গায়ের পশম মোটেই নেই, কেউ হাবাগোবা। এভাবে মানুষকে তিনি আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করে ফেললেন এবং এই ভাগ করায় তিনি 3টি মায়োজমেটিক শ্রেণীতে বিভক্ত করলেন। একটি হচ্ছে সোরা সাইকোসিস, দ্বিতীয়টি হচ্ছে সিফিলিস। যেমন একটি আয়নায় বা দর্পণে নিজেকে পরিপূর্ণভাবে একটি প্রতিবিম্ব দেখা যায়, যে চেহারার অবয়ব কেমন, ঠিক তেমনি এক একটা মানুষের অবয়ব চেনার জন্য তিনি একটা দর্পণ এভাবে সৃষ্টি করলেন মায়োজমেটিক দিক থেকে। আর এই মায়োজমেটিকভাবে যখন তিনি চিকিৎসা শুরু করলেন তখন দেখলেন যে এই রোগগুলো আর ফিরে আসে না, একেবারে চিরতরে নির্মূল হয়ে যায়। তো তখন থেকে তিনি আবিষ্কার করলেন যে কোন শ্রেণীর মানুষের কোন আশা আকাঙ্ক্ষা বা ইচ্ছা রয়েছে এবং সে কেমন শ্রেণীর, তার অবয়ব বা সে দেখতে কেমন। সেভাবে তিনি যে মায়োজমেটিক সৃষ্টি করলেন সেটা হচ্ছে সিফিলিটিক। আর এই সিফিলিটিক শ্রেণীর মায়োজমের লোকগুলো খুনি বা আত্মহত্যাকারী হয়। তাই এদের আবহাওয়ায় বা বৈশিষ্ট্য সার্বদৈহিক মানসিক লক্ষণ তিনি আবিষ্কার করে ফেললেন। আর এই সেই সিফিলিটিক এটা আছে তার ধাতুগত বৈশিষ্ট্যগুলো এমন যে এই সিফিলিটিকে তিনি ধাতুগত বৈশিষ্ট্য দিক থেকে তিনি যে লক্ষণগুলো বের করলেন সেটা হচ্ছে নৈরাশ্য, বিতৃষ্ণা, হঠকারিতা, আত্মহত্যা করিবার ইচ্ছা ও মূর্খতা প্রবলভাবে দেখা দেয়। এই সিফিলিটিক শ্রেণীর লোকগুলোর ভিতরে এমন ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। কিন্তু এই সিফিলিটিক শ্রেণীর লোকগুলো কিভাবে বুঝবেন? তিনি তার শারীরিক অবয়ব যে বৈশিষ্ট্যগুলো দিলেন সেগুলো এমন যে তার চেহারাটা যেন একটা হাবাগোবার মতো, দেখলে মনে হয় যে সে খুবই চিন্তিত। সে এবং তার শারীরিক কিছু বৈশিষ্ট্যর বর্ণনা তিনি দিলেন। শারীরিক দিক থেকে তিনি যে বর্ণনা দিলেন তাতে একজন সিফিলিটিক শ্রেণীর লোক বুঝতে সহজ হয়। সিফিলিটিকের মস্তিষ্ক অর্থাৎ মাথাটা হয় অনেক বড়। তার অন্যান্য মানুষের শারীরিক দিক থেকে যেমন দেখা যায় তার থেকে তার মাথাটা বেশি বড় থাকে এবং এই মাথা
তার মাথায় তার কিন্তু মাথায় তার যন্ত্রণা থাকে এবং এই মাথার যন্ত্রণা তার রাত্রের দিকে বেশি বৃদ্ধি পায় এবং মাথা অতিরিক্ত ঘামে। একটু বয়স বৃদ্ধির সাথে তার মাথার এবং ভুরুর চুল উঠে যায়। এইসব মানুষগুলো বেশিরভাগ টাক হয়ে যায় এবং তার মাথায় যে সমস্যাগুলো থাকে সেটা হচ্ছে তাকে প্রায় মাথায় তার চর্মরোগ থাকে। ছোটোবেলায় এটা বেশি দেখা যায় এবং সে চর্মে যে ক্ষত হয় সে ক্ষত থেকে পুঁজ বের হয়, সে পুঁজটা খুবই দুর্গন্ধ। ছোটো বাচ্চাদের এমন দেখা যায় বেশি। আর এই সিফিলিটিক শ্রেণীর লোকদের হাড়ের সমস্যা থাকে, তাদের রিউমেটিক ফিভারগুলো এই সিফিলিটিক শ্রেণীর লোকদের হয়। তাদের হাড়, দাঁত এবং নখ এগুলো দ্রুত ক্ষয় হতে থাকে। অর্থাৎ সিফিলিটিক হচ্ছে একটি ক্ষয় প্রবণতার শ্রেণীর লোক। কানের দিক থেকে দেখলে দেখা যায় দ্বীপাকৃতির একটি কান পাকা, তাদের দুর্গন্ধ রস এবং প্রস্রাব হয়। কানের যত সব সমস্যা হয় সেটা তার রাত্রে বৃদ্ধি পায়, অর্থাৎ রাত্রের পূজারী হচ্ছে সিফিলিটিক শ্রেণীর লোক। আর নাকের দিক থেকে বর্ণনা করলে তার নাকের ভিতর প্রায় ক্ষত হয় এবং সেখানে মামড়ি পড়ে, অর্থাৎ ওপরে একটি শক্ত আবরণ পড়ে। আর প্রায় সর্দিতে ভোগেন তিনি, নাক টানেন এবং নাক সুরসুর করে সবসময়। আর এই শ্রেণীর লোকদের মুখখান খুব তেলতেলে হয়, মনে হয় যেন সদ্য তেল মেখে আসছে। এবং এদের দাঁতগুলো দেখলে চেনা যায় যে কোনটি সিফিলিটিক শ্রেণীর লোক। সিফিলিটিক শ্রেণীর লোকদেরকে দাঁতগুলো থাকে করাতের মতো, যেমন করাতের আকার যেমন উঁচু নিচু থাকে, সিফিলিটিক শ্রেণীর লোকদের বেশি দাঁতগুলো করাতের মতো থাকে, অসমান থাকে, সমান থাকে না, ক্ষয়প্রাপ্ত হয় সেই দাঁত। এবং গোড়া আলগা এবং দাঁতগুলো অকালে নষ্ট হয়ে যায়। এবং তাদের জিহ্বাগুলো থাকে সরস, যেমন রসালো, সেই রসালো জিহ্বায় তাদের দাঁতের ছাপ দেখা যায়। হাঁ করতে বলে দেখা যায় যে তাদের দাঁতের ছাপ রয়েছে জিহ্বার চারিপাশে। এবং এদের খুবই লালা পড়ে, শরীর যেমন ঘামে তেমনি এদের লালাও ঝরে। যখন রাতে ঘুমায় তখন তাদের বালিশে লালার ছাপ পড়ে যায়। এই সিফিলিটিক শ্রেণীর লোকদের পাকস্থলীতেও অনেক সমস্যা দেখা দেয়। তাদের উদর শূল হয়, বেশিরভাগে তারা গ্যাসে ভোগে। আর পেটের ভিতর এদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। পাকস্থলীর ক্যান্সার এছাড়াও যে কোনো ধরনের ক্যান্সার এই সিফিলিটিক শ্রেণীর লোকদের ভিতরে বেশি হয়, কারণ এদের শরীরে ক্ষয় হওয়ার একটা প্রবণতা থাকে। এবং ছোটোবেলায় এদের বড় বড় আকারে ফোড়া হয়, যাকে বলে বাঘে। এই সিফিলিটিক শ্রেণীর লোকদের খাওয়ার চাহিদার ভিতরে রয়েছে মদ পান, চা, কফি, তামাক ইত্যাদি খাওয়ার প্রবল বাসনা জাগে এবং এরা অল্প মশলাযুক্ত খাবার খেতে চায় না, বেশি মশলাযুক্ত খাবার পছন্দ করে। এবং এই সিফিলিটিক শ্রেণীর লোকরা গরম এবং বেশি শীত বা বেশি গরম কোনোটাই সহ্য করতে পারে না, তেমনি বেশি গরম খাবার বা একেবারে ঠান্ডা খাবার এটা পছন্দ করে না। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সিফিলিটিক শ্রেণীর লোকরা খুবই গান বাজনা পছন্দ করে এবং একা থাকতে পছন্দ করে। সে স্ত্রীর সঙ্গ বেশি পছন্দ করে না, স্ত্রীর সাথে বেশিরভাগ তার মারামারি গ্যাঞ্জাম হয়। কারণ যদি সে কথা বলে তাহলে সে শুনতেও চায় না, সে অন্য দিকে মন দেয়, অন্য কাজ করে। এজন্য স্বামী স্ত্রীর ভিতরে এদের মিল মহব্বত কম থাকে, কারণ এদের মনের ভিতরে সবসময় একটা বিতৃষ্ণা থাকে যেগুলো তাকে কুরে কুরে খেতে থাকে। এবং সে কারো সঙ্গ পছন্দ করে না, সে একাই থাকতে ভালোবাসে। এবং মেজাজ এদের হঠাৎ করে কড়া মেজাজ হয়
এবং কথাগুলো বলে সবসময় দ্রুত, যে কথাগুলো বলে দ্রুত কথা বলে দ্রুত শেষ করে এবং কাজও করে খুবই দ্রুত। এবং যখন রাগে তখন হঠাৎ করে রেগে যায়। কিন্তু এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এরা আবার অনেক ভালো, কারণ এরা আবার যখন ভালো হয় তখন খুবই ভালো এবং দয়ালু হয়। এদের স্বভাব হচ্ছে একজনকে হঠাৎ রেগে যায়, যে কারণে কাউকে চড় মারতে পারে। মনে করেন যে একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছে, সে একটু সাইকেলে যদি বাঁধিয়ে দেয় তাহলে কি করবে সে? একটি বাচ্চা, এদের স্বভাব আছে যখন রেগে যায় তখন এমনভাবে রেগে যায়, মনে করেন সে যদি সাইকেল চালিয়ে আসছে এবং তার সাইকেলে কেউ যদি পিছনে দিয়ে একটু দুষ্টুমি করে সাইকেলটা একটু টেনে ধরে, তাহলে সে কী করবে? সে সেখানে নেমে যে সাইকেল টেনে ধরেছে তাকে মারবে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করবে। এদের বুদ্ধির জড়তা অনেক বেশি। বুদ্ধি স্থূল বুদ্ধি তীক্ষ্ণ না। এরা বুদ্ধি খাটিয়ে কোনো কাজ করতে পারে না। হাবা এবং গোবা টাইপের থাকে। এদের দেখলে বোঝা যায় হাবা গোবা এরা। এদের ঠোঁটটা বেশিরভাগই থাকে মোটা, কান মোটা, মাথা মোটা এবং দেহের গঠনও অনেক, এরা একটু লম্বা টাইপের হয় এবং মুখমণ্ডলটাও হয় একটু লম্বা টাইপের। সে কারণে দেখবেন যে যারা এই পৃথিবীতে যারা বেশি আত্মহত্যাকারী এবং খুনি, তাদের কিন্তু ফেসটা লম্বা টাইপের থাকে, বেশিরভাগে দেখা যায়। এবং তাদের চুল, গোঁফ, দাড়ি কম থাকে। শুধু পুরুষরাই নয়, মেয়েদেরও সেই একই মানে অবয়য় থাকে, একই রকম চেহারা সিস্টেম থাকে। মেয়েরাও আত্মহত্যা করতে ভালোবাসে, কারণ এরা একা থাকতে ভালোবাসে। তাই একা একা থেকে যখন চিন্তাভাবনা করে, বুদ্ধিকে যখন প্রসারিত করতে পারে না, তখন এরা মনে করে এই পৃথিবীতে বেঁচে থেকে আমার কী লাভ? আমি তার বিষণ্ণতা লাগে, মনে কোনো কিছু ভালো লাগে না। সেজন্য সে সুখের জন্য আত্মহত্যাকে বেছে নেয়। যে কারণে এই সিপিলিটিক শ্রেণীর লোকগুলো যেমন আত্মহত্যাকারী বেশি হয় এবং তেমনি এরা খুনিও হয়, কারণ হঠাৎ রেগে যায়। হঠাৎ রেগে কখন যে কী করে তারা নিজেরাই বুঝতে পারে না। এই সিপিলিটিক শ্রেণীর রোগগুলো যখন ঘুমিয়ে থাকে তখন তারা খুবই বিভীষিকাময় স্বপ্ন দেখে, যে স্বপ্নগুলো খুবই ভয়ঙ্কর হয়। তারা বেশিরভাগ ক্ষেত্রে স্বপ্ন দেখে যে হত্যা করছে কাউকে এবং কেউ খুন হয়েছে, এমন ধরনের হত্যা নিয়ে স্বপ্ন দেখে এবং দেখে যে তিনি আত্মহত্যা করছে, নিজেও ধ্বংস হয়ে যাচ্ছে। এমন স্বপ্ন দেখে তারা নিজের ভিতরে, এমন স্বপ্ন দেখার পর নিজের ভিতরে একটা খারাপ একটা চিন্তাধারা তাদের ভিতর চলে আসে। মানুষ যারা বেশি আত্মহত্যা করে তাদেরকে বলে ডিপ্রেশনে গিয়েছে, ডিপ্রেশনে চলে এসেছে। তারা ডিপ্রেশনে যাওয়ার কারণ হচ্ছে তাদের বুদ্ধির জড়তার জন্য তারা ডিপ্রেশনে চলে যায় এবং নিজেকে তখন তাদের ভালো লাগে না, নিজেকে শেষ করতে চায়। যে কারণে বেশি মানুষ যারা খুনি হয় এবং যারা আত্মহত্যা করে তারা সবসময় জড় বুদ্ধির থাকে। তাদের বুদ্ধিটা থাকে স্থূল, তীক্ষ্ণ বুদ্ধি তাদের নেই। যে কারণে তারা আত্মহত্যার মতো একটা খারাপ কাজে জড়িয়ে যায়। তারা নিজেরাই বুঝতে পারে না নিজেকে এবং সেটাকে তারা পাপও মনে করে না। তাদের জীবনটা খুবই বিভীষিকাময়। তো আজ এই পর্যন্ত। আপনাদের শুভ কামনা রইল। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।